আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। অবৈধ অস্ত্র ঢুকছে দেশে, মন্তব্য বাবরের। 17 বছর পর মন্ত্রণালয়ে বাবরকে স্যার ডাকলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের নেতারা জামাতে যোগ দিচ্ছে, অভিযোগ রিজভীর। ইলিয়াসের অভিমান ভাঙলেন সাদিক কায়েম। ইসরায়েলকে শাস্তি দিতে অভিনব যা করছে কাতারের প্রধানমন্ত্রী। সৌদি আরবের উপর দিয়ে কাতারে মিসাইল হামলা চালায় ইসরায়েল। এবার বিস্তারিত। ভারতে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে। ওই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে ও দেশে অবৈধ অস্ত্র ঢুকছে বলে জানিয়েছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানান তিনি। বাবর বলেন, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি, তবে কিছু বিষয়ে উদ্বেগ আছে, তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে আসলাম। তারেক রহমান ফেরার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, খুব শীঘ্রই দেশে ফিরবেন তিনি। কি বিষয়ে আপনারা উদ্বেগ জানিয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন, এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ভারতে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছে, সেখানে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে তারা দাবি করেন। সেই সঙ্গে দেশে অবৈধ অস্ত্র আসছে, তা নিয়ে উদ্বেগ আছে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার যথেষ্ট চেষ্টা করছে সরকার। এদিকে দীর্ঘ 18 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিএনপি জামাত জোট সরকারের সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। রোববার 4:22 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন তিনি। এ সময় তার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু ও জাকসু নির্বাচনে একটি নির্দিষ্ট সংগঠনকে বিজয়ী করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ডিবির অভিষেক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, সরকারের কিছু প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদ্দেশ্যমূলকভাবে একচেটিয়া ফলাফল করতে চেয়েছেন। জাকসুর ব্যালট পেপার একটি রাজনৈতিক দলের ঘনিষ্ঠ প্রতিষ্ঠানে ছাপানোর বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি আরও দাবি করেন, বিভিন্ন এলাকায় নির্যাতনের সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন জামাত ইসলামীতে যোগ দিচ্ছে। একই সঙ্গে জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে গভীর নীল নকশা বাস্তবায়নের আশঙ্কা প্রকাশ করেন তিনি। রিজভী বলেন, দেশে যেভাবে একটি বিশেষ শক্তির উত্থান ঘটছে তা গণতন্ত্র এবং ধর্মপ্রিয় জনগণের জন্য হুমকি স্বরূপ। সরকারের একটি বড় অংশই জামাতকে পৃষ্ঠপোষকতা করছে বলেও তিনি অভিযোগ করেন। ডাকসুর ভিপি সাদিক কায়েমকে নিয়ে নিজের অভিমান প্রকাশ করলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। এক ভিডিওতে তিনি বলেন, সাদিক কায়েমের পক্ষে শেষ দিন পর্যন্ত অবস্থান নিয়েছিলাম। নির্বাচনটা শেষ হবার আজ 4-5 দিন হলো। সাদিক কায়েম এখন পর্যন্ত 1 মিনিট সময় পায়নি আমার সঙ্গে কথা বলার। এখন ভিডিওটি দেখার পর অনেকেই হয়তো তাকে বলবে যে 1 মিনিটের জন্য কথা বলতে পারতে। সাদিক কায়েম এই জায়গায় আছে, সেই জায়গায় আরো ভালো কাজ করুক, আমি কোনো না কোনোভাবে সহায়তা করব। কিন্তু এই পৃথিবীতে যতদিন সে বাঁচবে বা বেঁচে থাকুক, আমার সঙ্গে তার কোনো কথা হবে না। আমি বিশাল প্রভাবশালী কেউ নই, কিন্তু আমার দরজা তার জন্য সারা জীবনের জন্য বন্ধ। এ বিষয়ে ইলিয়াস হোসেনের সাবেক সহকর্মী সাংবাদিক মাসুম মাহবুবের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ইতিমধ্যে সাদিক কায়েমের সঙ্গে ইলিয়াসের আলোচনা হয়েছে, দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। দীর্ঘ 17 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার বিকেলে তিনি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তারা উভয় সাংবাদিকদের সঙ্গে এই বৈঠক নিয়ে কথা বলেন। লুৎফুজ্জামান বাবর বলেন, আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। 17.5 বছর পর নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে মুক্ত হয়েছে। আমাদের জাতীয়তাবাদী দল থেকে একটি টিম করা হয়েছে, সেই টিমের মধ্যে আমিও একজন। আমার সঙ্গে সিনিয়র সেক্রেটারি কামরুজ্জামান সাহেব রয়েছেন, মাহবুব সাহেব আছেন, আরও একজনের থাকার কথা ছিল, কিন্তু তিনি আসতে পারেননি। তিনি বলেন, আমাদের আসার উদ্দেশ্য কিছু কিছু জিনিস আমাদের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়গুলো আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের সঙ্গে আলোচনা করেছি। আমাদের আসার উদ্দেশ্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সরকারকে সহযোগিতা করা। সেই সহায়তার অংশ হিসেবে আমরা আমাদের কনসার্ন জানিয়েছি, তারাও একমত হয়েছেন। আলোচনা মোটামুটি ফলপ্রসূ হয়েছে। দ্যাটস ইট। আপনি উদ্বেগের কথা বলেছেন, সেটি কি এমন প্রশ্নে লুৎফুজ্জামান বাবর বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশে পতিত সরকার একটি বিশেষ শিল্প গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছে। এটা আপনারা পত্রিকায় দেখেছেন। এস আলম গ্রুপের সঙ্গে তাদের সেই বৈঠকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনে বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটি একটি উদ্বেগের জায়গা, সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। আরো অনেক বিষয় আলোচনা করেছি, যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র ও লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার করা হয়নি, সে বিষয়ে আলোচনা হয়েছে বলেন তিনি। আপনাদের উদ্বেগের বিষয়গুলো নিয়ে সরকারকে কোনো সুপারিশ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, একটা ব্যাপারে আমরা কনসার্ন জানিয়েছি। অতি সম্প্রতি
এএসআই নিয়োগ হচ্ছে। সাধারণত নিয়োগ হয় কনস্টেবল, এএসআই ও এএসপি পদে, কিন্তু এবার এএসআই নিয়োগ হচ্ছে। যারা কনস্টেবল হিসেবে যোগদান করেন তাদের একটা আশা থাকে ভবিষ্যতে এএসআই হবে, তারা ইন্সপেক্টর পর্যন্ত হতে পারে। আবার এসআই হিসেবে যারা যোগদান করেন তারা ডিআইজি পর্যন্ত হতে পারে। এ নিয়ে আলোচনা হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন মনে করছেন এমন প্রশ্নে বলেন, আমি এটুকু বলবো তারা ভালো করার যথেষ্ট চেষ্টা করছেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি স্যারের সঙ্গে 3 বছর কাজ করেছি, স্যারের আন্ডারে আমি চাকরি করেছি, সুতরাং ওনার সঙ্গে আমার সম্পর্ক অনেক আগের। আজকে একটি সৌজন্য সাক্ষাৎ ছিল, আমরা অনেক ধরনের কথাবার্তা বলেছি, পারিবারিক ও নানা বিষয়ে কথা হয়েছে। রাষ্ট্রীয় কোনো ব্যাপারে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কথা বলার মধ্যে আলোচনার প্রেক্ষাপটে হয়তো 2-1টি রাষ্ট্রীয় বিষয় চলে এসেছে, কিন্তু সেটা খুব একটা বড় আলোচনা নয়। এদিন বিকেল 4:15টার কিছু পরে লুৎফুজ্জামান বাবর সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কক্ষে প্রতিনিধি দল নিয়ে প্রবেশ করেন। 2 ঘন্টার বৈঠক শেষে সন্ধ্যা 6:20 দিকে তিনি বের হন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী, সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক বাহরুল আলম ও সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামান উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য হামলা চালানো সহ সব অপরাধের জন্য ইসরায়েলকে শাস্তি দিতে বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। 14 সেপ্টেম্বর কাতারের দোহায় আরব ইসলামী সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান। সম্মেলনে বর্বর ইসরায়েলি হামলার নিন্দা এবং কাতারের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আইনগত পদক্ষেপ নেবে তা সমর্থন করছে আরব রাষ্ট্রগুলো। এ সময় কাতারের প্রধানমন্ত্রী বলেন, এই আক্রমণের বিরুদ্ধে কঠোর ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বৈত নীতি পরিত্যাগ করার এবং ইসরায়েলের সমস্ত অপরাধের জন্য তাদেরকে জবাবদিহি করার সময় এসেছে। ইসরায়েলকে অবশ্যই জানতে হবে যে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ক্রমাগত গণহত্যা যুদ্ধ, যার লক্ষ্য তাদের মাতৃভূমির বাইরে জোরপূর্বক স্থানান্তর করা, যত মিথ্যা যুক্তি দেয়া হোক না কেন সফল হবে না। কাতারের প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলি সরকার একের পর এক প্রভাব বিস্তার প্রস্তাব প্রত্যাখ্যান করে চলেছে, ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলের জনগণের, যার মধ্যে তাদের নিজস্ব জনগণ রয়েছে, মুখোমুখি যুদ্ধের পরিধি আরো বিস্তৃত করছে এবং এটি একটি গুরুতর ঝুঁকির মুখে ফেলেছে। আকাশসীমা লঙ্ঘন করে দোহায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানাতে কাতারের পাশে দাঁড়িয়েছে আরব ও মুসলিম বিশ্ব। কাতারের প্রতি বৃহত্তর সমর্থনের অংশ হিসেবে রোববার দোহায় শুরু হয়েছে আরব মুসলিম বিশ্বের নেতাদের শীর্ষ সম্মেলন। দোহায় ফিলিস্তিনের হামাসের নেতাদের লক্ষ্য করে গত সপ্তাহে ইসরায়েলিদের হামলার ঘটনায় কাতারের প্রতি সমর্থন জানাতে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কাতারের রাজধানী দোহায় সম্প্রতি হামলা চালিয়েছে ইসরায়েল। চাঞ্চল্যকর এই হামলায় প্রাণহানির ঘটনা ঘটে এবং হামলার সময় সৌদি আরবের উপর দিয়ে দোহায় মিসাইল নিক্ষেপ করেছিল ইসরায়েল। তবে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো পার্শ্ববর্তী কোনো আরব দেশের আকাশসীমায় প্রবেশ করেনি। মার্কিন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে শনিবার 13 সেপ্টেম্বর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলি বাহিনী লোহিত সাগর থেকে পাঠানো যুদ্ধবিমান ব্যবহার করে কাতারের দোহায় অবস্থানরত নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে মার্কিন সংবাদ মাধ্যমগুলো ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। গত শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, লোহিত সাগরের আকাশসীমায় ইসরায়েলি বিমান বাহিনী IAF 8টি F-15 এবং 4টি F-35 যুদ্ধবিমান মোতায়েন করেছিল। তবে কোনো ইসরায়েলি বিমান পার্শ্ববর্তী কোনো আরব দেশের আকাশসীমায় প্রবেশ করেনি। ওয়াল স্ট্রিট জার্নালের পাঠানো এক সাংবাদিক হামলার শিকার দোহার ভবনটি ঘুরে দেখেছেন এবং জানিয়েছেন ভবনের মধ্যবর্তী তলা ও নিচতলার ডান দিকের অংশ প্রায় ধ্বংস হয়ে গেছে। প্রতিবেদনে আরো বলা হয়, কাতার আরব উপদ্বীপের অন্য পাশে থাকায় ইসরায়েল দোহায় আঘাত হানতে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে। মার্কিন কর্মকর্তারাও ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, ইসরায়েলি যুদ্ধবিমান সৌদি আরবের উপর দিয়ে এই মিসাইল মহাকাশে পাঠায় এবং তা দোহায় গিয়ে আঘাত হানে। তারা বলেন, মহাকাশ ভিত্তিক মার্কিন সেন্সর মিসাইল উৎক্ষেপণের তাপ ও গতিপথ শনাক্ত করে নিশ্চিত হয়েছে যে এই লক্ষ্যবস্তু ছিল দোহা। এভাবে মহাকাশ দিয়ে মিসাইল পাঠানোর উদ্দেশ্য ছিল সৌদি আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এড়ানো। কাতারের হামলার পরপরই রিয়াদ এই হামলার নিন্দা জানিয়েছে, তবে নিজেদের আকাশসীমার উপর দিয়ে মিসাইল নিক্ষেপের প্রসঙ্গে উল্লেখ করেননি সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের অপরাধমূলক আগ্রাসন অব্যাহত রাখা আন্তর্জাতিক আইন ও সব ধরনের আন্তর্জাতিক মানদণ্ডের নগ্ন লঙ্ঘন। প্রতিবেদনে মার্কিন কর্মকর্তারা জানান, কাতারে হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসনকে শেষ মুহূর্ত পর্যন্ত অন্ধকারে রাখা হয়েছিল। হামলার কয়েক মিনিট আগে ইসরায়েলি সেনারা মার্কিন সেনাবাহিনীকে এই বিষয়ে জানায়। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, সে সময় এই হামলা প্রত্যাহার বা থামানোর কোনো উপায় তখন আর ছিল না। এদিকে শুক্রবার দাবি করে হামলায় তাদের ভারপ্রাপ্ত নেতা খলিল আল হাইয়া বেঁচে গেছেন। এর আগের দিন একজন ইসরায়েলি কর্মকর্তা জেরুজালেম পোস্টকে জানান, এই হামলায় কোনো শীর্ষ ফিলিস্তিনি নেতা নিহত না হওয়ায় উদ্বেগ বেড়েছে। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল
সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।